আপনাদের উপরে বা আমার দলের পক্ষ থেকে আপনাদের উপরে কোনো রাজনৈতিক চাপ থাকবে না। আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে আপনারা আপনাদের কাজ করবেন, আপনাদেরকে আশ্বস্ত করছি। আমার সরকারি দলের আমার সম্মানিত ভাই, তিনিও আমি তাকে শুরুতেই বলেছি, তিনি অত্যন্ত পরিচ্ছন্ন একজন মানুষ, সজ্জন রাজনীতিবিদ। তিনি তার পক্ষ থেকেও আপনারা সহযোগিতা পাবেন যে রাজনৈতিক কোনো চাপ কোনো টেবিলে দিয়ে কেউ দেবে না। এমনকি আপনাদেরকে অন্যায়ভাবে আপনাদের কাছ থেকে কোনো কাজ পাওয়ার জন্য কোনো তদবির অথবা কোনো চাপ কাউকে দিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, যে যেহেতু নির্বাচন করেছি, রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছি বা আমার কিছু শুভাকাঙ্ক্ষীও আছে, তারা আমার সঙ্গে নানা জনে নানা রকম ছবিও তুলেছে, হয়তো এখনো আগেও তোলা আছে, ভবিষ্যতে হয়তো ছবি তুলবে। আমার ছবি দেখিয়ে অথবা আমার নাম বলে আপনাদের কোনো টেবিল থেকে কেউ যেন কোনো বাড়তি সুবিধা নিতে না পারে। আমার স্পষ্ট ঘোষণা, যদি আমার কোনো কিছু বলার থাকে, হয় আমি সেটা নিজে বলবো অথবা আমার সম্মানিত ইউনু মহোদয় আছেন, তার মাধ্যমে আপনাদের কাছে খবর পৌঁছাবো। আমি অযাচিতভাবে যার আপনার টেবিলের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই এমন কোনো ব্যক্তিকে পাঠিয়ে আমি কোনো কাজ করাবো না, করবো না। আপনারা নিশ্চিন্তে থাকেন। সুতরাং আমার নাম বলে কেউ যদি কোথাও যায়, আপনারা সবার আগে তাকে ধরবেন এবং আমাকে খবর দেবেন। সম্মানিত ভাইরা, আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমার নির্বাচনী যে কমিটমেন্ট আমি করেছি, সেখানে আমি বলেছি যে আমাদের স্কুল আছে, ভবন আছে, কলেজের ভবন আছে, সুন্দর সুন্দর ভবন, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাতেই কিছু সমস্যা আছে। আমাদের এখানে যে সমস্ত শিক্ষকরা আসছেন, তাদের অধিকাংশই ট্রেইনড আপ শিক্ষক নন, যে কারণে তারা এসেই তারা তাদের পুঁথিগত বিদ্যা থেকে যা শিখেছে তাই শিখাচ্ছেন। এই যুগোপযোগী যে শিক্ষাটা আমাদের বাচ্চাদেরকে দেওয়া প্রয়োজন, এটি তারা দিতে পারছেন না। এ কারণে আমি যেটা মনে করি, আমি মাধ্যমিক শিক্ষা অফিসের সঙ্গে বসবো, প্রাইমারি যিনি আছেন প্রাথমিক শিক্ষা অফিসার, তার সঙ্গে বসবো। আমরা এই বিষয়টাকে যুগোপযোগী করতে চাই। আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা মাল্টিমিডিয়া ক্লাসের আওতায় নিয়ে আসতে চাই, যাতে করে আমাদের সন্তানেরা, আমাদের শিক্ষার্থীরা তারা একটি যুগোপযোগী শিক্ষা পায় এবং আমাদের সন্তানেরা যারা এই দেশের জনশক্তি, এই জনশক্তি যেন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে, একজন সৎ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে, তারা যেন এই দেশের বোঝা না হয়ে যায়। আমাদের জনসংখ্যা এখন প্রায় 20 কোটি, আমরা শুনতে পাচ্ছি তারা বাড়বে। আবার জাপানি একটা জার্নালে পড়লাম, তারা বলছে 2040 সালের পরে জনসংখ্যার হার কমে যাবে, জনসংখ্যার হারটা কমে যাবে, কিন্তু সেটা 2040 সাল। এখন তো 2022 সাল বা 26 সাল, এখন তো অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। তো জনসংখ্যা কখন কমবে বা না কমবে সেটা আমাদের আলোচনার টপিকস না। বিষয়টা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা আমাদের শিক্ষাঙ্গন থেকে এমন কিছু দক্ষ এবং সৎ নাগরিক তৈরি করতে চাই যারা এই দেশের হালটা ধরতে পারবে। আমরা কিন্তু নেতৃত্ব শূন্যতা অলরেডি ভুগছি, আমরা ভুগছি এই দেশ। সুতরাং আমরা এমন কিছু দক্ষ এবং যোগ্য জনশক্তি হিসেবে আমরা গড়ে তুলতে চাই যারা এই দেশের হালকে ধরতে পারবে। আমাদের মামলা সংক্রান্ত কিছু বিষয় আছে। সেই আমলে আমাদের মামলার সংখ্যা ছিল, প্রতিদিনই মামলা হতো। এই টেবিলে আমরা যারা রাজনীতি করি, আমরা সবাই মামলার আসামি। এই যে আমি নিজে মামলার আসামি ছিলাম, এই পিরোজপুর কারাগারে জেল খেটেছি। আমার পাশে যে আব্দুল রাজ্জাক সাহেব, তিনি পিরোজপুর জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেল খেটেছেন, জেলা সেক্রেটারি জেল খেটেছেন, ওই আমার কিসমত ভাই জেল খেটেছেন। আমার এখানে যারা আছে সামনে উপবিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তারা আমরা সবাই জেল খেটেছি। আমাদের মামলাগুলি পট পরিবর্তনের কারণে, হয়তো রাজনৈতিক নেতা হওয়ার কারণে আমাদের মামলাগুলি নিষ্পত্তি হয়ে গেছে, কিন্তু সাধারণ জনগণ যারা বিভিন্ন মামলায় আক্রান্ত ছিল, যারা অন্যায়ভাবে মামলায় জর্জরিত হয়েছে, সেই সমস্ত মামলাগুলি কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে কাজ করব। আমাদের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন, তার সঙ্গে বসে আমাদের মামলা জট না থাকে এবং মামলাগুলি যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে বিষয় খেয়াল করার পাশাপাশি আমাদের সব থেকে বড় যে সামাজিক সমস্যা মাদক, এই মাদক যারা ব্যবসা করে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বহু কষ্ট করে তাদেরকে ধরে, কিন্তু সামান্য সময়ের ব্যবধানে তারা জামিন পেয়ে যায়। তো এই যে বিষয়টি, যেহেতু বিষয়টা কোর্টের বিষয়, আমরা কোর্টের বিষয়ে সরাসরি করে কথা বলতে পারছি না, কিন্তু বিষয়টা অত্যন্ত দুঃখজনক। কারণ এদের কারণে সামাজিক অস্থিরতা বাড়ছে। যে কিনা একবার গ্রেপ্তার হয়ে মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আবার ফিরে আসছে, তার ভয়টা ভেঙে যাচ্ছে, সে আবার নতুন উদ্যমে মাদক ব্যবসা শুরু করছে। এজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর এখানে যিনি আমাদের অফিসার এখানে আছেন, আমি ওসি তদন্ত, আমি তার কাছে অনুরোধ করব যে মাদকের ব্যাপারে
আমরা একেবারেই জিরো টলারেন্সে থাকবো। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই, কারণ তারা গোটা দেশের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে। মাদক সেবী যারা, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ধরা হয়, মাদক ব্যবসায়ীরা ধরা পড়ে খুবই কম। আপনাদের গোয়েন্দা সূত্র দিয়ে আপনারা বিষয়টি দেখবেন, দেখে আপনারা মাদক ব্যবসায়ীদেরকে আগে ধরবেন, মাদক সেবীদেরকেও ধরবেন, কিন্তু তাদেরকে কিছু রিহ্যাবিলিটেশনের ব্যবস্থাও করতে হবে। আমাদের এলাকায় সেটাও নেই। তো অথচ আমাদের এলাকার এখন সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক। আচ্ছা, শেষ কথার দিকে যাচ্ছি। আমাদের যেটা আমার সম্মানিত ভাই কিসমত ভাই প্রথমে পয়েন্ট আউট করেছিলেন, ওটা আমি শেষে যে করছি, এটা আমি নিজে নোট নিয়েছিলাম। আমাকে একটু আপনারা কাইন্ডলি বলবেন, আপনারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এখানে কয়জন? একটু কাইন্ডলি বলবেন। 3 জন। আপনি তো মাধ্যমিক, আপনি হলেন বন বিভাগ, আর আপনি বিআরডিবি যুব উন্নয়ন, আপনি কি অতিরিক্ত? তাহলে 4 জন। 4 জন আপনার অতিরিক্ত দায়িত্ব হিসাবে যান। অতিরিক্ত কয়টা? আপনার তো 2টা শুনলাম, আর আপনার মাশাআল্লাহ। আর 3টা যে কেন দিল না? আপনার অতিরিক্ত যেতে হয়। জি, ধন্যবাদ আপনাকে। তো অতিরিক্ত পেয়ে গেলাম। এখন একটু আমাকে জানাবেন, আমি বলেছি গত কালো কথা হয়েছে, আমি বলেছি আমাদের এখানে শূন্য পদে, আপনার প্রত্যেকটি বিভাগের শূন্য পদ আছে, তাই না? মোট কতটি পদ থাকার কথা ছিল, আর আছেন কত, বাকি আছে কত, এটা একটা তালিকা আমাকে দেবেন, এবং এটা খুব শীঘ্রই দেবেন। আমি এই সপ্তাহের মধ্যে দেবেন আশা করছি। আমি এটির বিষয়ে ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি দপ্তরে আমাদের শূন্য পদগুলি পূরণ করার জন্য যা যা করেন আমি সব করবো। হয়তো সবটা একবারে সম্ভব হবে না, কিন্তু কাজ চালানোর জন্য যা দরকার আমি সবটা করবো ইনশাআল্লাহ। সুতরাং আপনারা আমাকে শূন্য পদের তালিকাটা দেবেন, কোন বিভাগে কতটা পদ খালি আছে, আর অতিরিক্ত যারা আছেন যারা, তাদেরকে ভারমুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আমাদের মূল পদের মূল দায়িত্বশীল আনলে আমাদের কাজের গতিশীল হবে। সম্মানিত অফিসারবৃন্দ, আপনারা অনেক সময় আমাকে দিয়েছেন, নামাজের সময় একেবারে পার হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মিলে কিন্তু আমি বা আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে, আমরা কিছু করতে পারবো না যদি না আপনাদের সহযোগিতাটা আমরা না পাই। তো আপনাদের আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমি এটাও কামনা করছি যে আমাকে আপনারা পরামর্শ দেবেন, কাজ আনার ক্ষেত্রে কোথায় কাকে কি বলতে হবে আমাকে জানাবেন। এমনকি আপনারা নিজেরা যদি আমাকে তথ্য দেন যে এই জায়গাটাতে নক করলে এই বরাদ্দটা পাওয়া যেতে পারে, আমি একেবারে এই এলাকার মানুষের স্বার্থে আমাকে যদি একটা টেবিলে 10 বারও যেতে হয়, 10 বার গিয়ে সেই কাজটা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি যেটা বক্তব্যের মাঝে বলেছিলাম, একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা যদি আমাকে সেভাবে গ্রহণ করেন, আপনারা যদি এরকম একটা পরিবেশ তৈরি করেন, তাহলে আসুন সবাই মিলে পিরোজপুরটাকে গড়ে তুলি। যতদিন এই পিরোজপুরে আপনি আছেন, যতক্ষণ পিরোজপুরের চেয়ারে আপনি বসেছেন, এই পিরোজপুর কিন্তু আপনার, এই পিরোজপুর আপনার। এখানে আপনার মেহমান হিসাবে আপনাকে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি এই পিরোজপুরের কল্যাণ করার জন্য আপনি এসেছেন, পিরোজপুরের মানুষের উন্নয়নের জন্য আপনি এসেছেন, আর আমরা আপনার সহযোগী। আমরা আসুন সম্মিলিতভাবে পিরোজপুরকে একটি সুন্দর, আধুনিক এবং উন্নত একটি রোল মডেলের জেলা হিসেবে এই বাংলাদেশকে দেখাই। এবং বর্তমান যে সরকার বসে আছেন, এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন। আমরা বিশ্বাস করছি জনগণের পালস তারা বুঝতে পারবেন। দেশের উন্নয়নের জন্য যতটা ভূমিকা রাখা তারা দরকার, তারা সেটা রাখবেন। সর্বোপরি আমি বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, আমি তার যেহেতু তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা অনেক হাই প্রোফাইলের, তার বাবাও শহীদ রাষ্ট্রপতি, তার মাও সাবেক প্রধানমন্ত্রী 3 বারের, তিনি নিজে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি দেশের জনগণের পালস নিশ্চয়ই বুঝতে পারবেন। সেই অনুযায়ী তিনি কাজ করবেন। জনগণের সেই প্রত্যাশা তার প্রতি, আমরা সেই প্রত্যাশা তার প্রতি রাখি। এলাকার উন্নয়নের জন্য আমরা তার কাছে যাব, আমরা সম্মিলিতভাবে এলাকার উন্নয়ন করব, আর আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করে আমি আমার বক্তব্য আজকের মধ্যে এখানে শেষ করছি। আরেকটি কথা বলছি, আমি আলাদা করে আপনাদের সঙ্গে আবার বলবো। আজকে তো ইনশাআল্লাহ একটা সুন্দর পরিবেশ হলো। আমাদের যারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের উপস্থিতিতে, রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি হয়েছে। ইনশাআল্লাহ আমি আলাদা করে আপনাদের কাছে বসবো। আপনাদের ব্যক্তিগত কোনো বিষয়াদি থাকলে সেগুলোও শুনবো, এবং দপ্তর ভিত্তিক যে সুবিধা অসুবিধাগুলি আছে সেগুলি শুনবো। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের প্রত্যেককে সুন্দর এবং সফলভাবে কাজ করার তৌফিক দান করেন, আপনাদেরকে সুস্থ এবং নেখায়াতে রাখেন, এই দোয়া করে আজকের মতো কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Thank you.
সংসদ সদস্য 127 প্রেসিডেন্ট জনাব মাসুদ সাদিক স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি তার অত্যন্ত মূল্যবান আর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের মতবিনিময় সভার সম্মানিত সভাপতি পিরোজপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশিদ স্যারকে তার সমাপনী বক্তব্য প্রদানের জন্য। উপস্থাপককে ধন্যবাদ। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি পিরোজপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব